হঠাৎ জ্যাক অনুভব করলেন কেউ তার কাঁধে হাত রাখছে আলতো করে, ধীরে ধীরে। তিনি ভাবলেন জ্যানেট বুঝি জেগে গেছে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখলেন জ্যানেট গভীর ঘুমে। গল্প বলতে গেলে প্রথমে একটা জায়গার কথা বলতে হয়, সময়ের কথা বলতে হয়, মানুষগুলোর কথা বলতে হয়, নইলে গল্প জমে না, তাই না? আজকের গল্পটা শুরু হবে পেনসিলভেনিয়ার ওয়েস্ট পিটস্টন নামে একটা ছোট্ট শহর থেকে। সেখানকার সেস স্ট্রিটের 330 নম্বর বাড়িটা খুব একটা বড় নয়, একটা ডুপ্লেক্স, মানে দুটো পরিবার আলাদা আলাদা অংশে থাকে। বাড়িটার বয়স তখন অনেক, 100 বছরের কাছাকাছি। দেওয়ালে দেওয়ালে চিড়, কাঠের কাজ পুরনো, হাওয়া লাগলে দরজা নিজে নিজেই কড়কড় শব্দ করে। 1973 সালের অগাস্ট মাস, তখনও আমেরিকায় ভালোই সময় চলছে। গ্রীষ্মের শেষ, পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ। আর ঠিক সেই সময়ে এই বাড়িতে এলো এক পরিবার, জ্যাক স্মার্ল, তার স্ত্রী জ্যানেট আর তাদের 2 মেয়ে ডন আর হিদার। জ্যাকের চোখে তখন স্বপ্ন। হেরিকেন অ্যাগনেসে তাদের আগের বাড়ি ভেসে গেছে, নতুন করে শুরু করার স্বপ্ন। বাড়িটার অন্য পাশে থাকেন জ্যাকের বাবা মা জন আর ম্যারি। 3 প্রজন্ম এক ছাদের নিচেই। কত সুন্দর না? কিন্তু জানেন, কোনো কোনো বাড়ি শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না, কোনো কোনো বাড়ি তৈরি হয় অন্ধকার দিয়ে। স্মার্টরা তখনও জানতো না তারা যে বাড়িতে ঢুকেছে সেখানে আগে থেকেই কেউ বাস করে। কেউ না, বরং বলা বাহুল্য কিছু একটা। শুরু হয় ছোট ছোট ঘটনা দিয়ে। জ্যাক অফিস থেকে ফিরে টিভি দেখতেন, ওয়েস্টার্ন সিনেমা, জন ওয়েন, কাউবয়, ঘোড়ার খুরের শব্দ, এসব ভালোবাসতেন তিনি। একদিন টিভি দেখতে দেখতে হঠাৎ পর্দা কেঁপে উঠল। ছবি উধাও, শুধু তুষার, সাদা দানা দানা, তারপর ধোঁয়া, পেছন থেকে আগুনের শিখা। জ্যাক লাফ দিয়ে উঠে গিয়ে আগুন নেভালেন। নতুন টিভি কিনলেন। কিছুদিন পর আবার আগুন, আবার টিভি নষ্ট, তৃতীয়বার, চতুর্থবার। তারপর এলো গন্ধ, পচা গন্ধ, পচা মাংসের গন্ধ, এমন গন্ধ যেন মরা ইঁদুর পড়ে আছে কোথাও। জ্যানেট পুরো ফ্রিজ খালি করে পরিষ্কার করলেন, রান্নাঘর ধুয়ে মুছে দিলেন, ব্লিচ দিয়ে মেঝে মুছলেন, কিন্তু গন্ধ থেকে গেল। সেই একই গন্ধ, পচা, স্যাঁতসেঁতে, অসহ্য। তারপর পানি লিক করার ঘটনা। জন, জ্যাকের বাবা, পুরো বাড়ি নতুন পাইপলাইন বসালেন। ওয়েল্ডিংয়ে ওস্তাদ তিনি, কিন্তু পাইপের সংযোগস্থল থেকে পানি পড়তেই থাকলো। যা ঠিক করতেন পরক্ষণে আবার নষ্ট। মনে হতো কেউ ইচ্ছে করে পাইপ খুলে দিচ্ছে। জ্যানেট বলতেন, বাবা, প্লাম্বিং ঠিক হচ্ছে না। জন বলতেন, আমি তো ঠিক করেছি মা, বুঝতে পারছি না। ছোট ছোট ঘটনা, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলোই জমে জমে একদিন বিশাল হয়ে দাঁড়ায়, অনেকটা বৃষ্টির ফোঁটার মতো। এক ফোঁটা কিছু নয়, কিন্তু সারা রাত ঝরতে থাকলে বন্যা হয়ে যায়। 1975 সালের দিকে এক রাতে জ্যাক বিছানায় শুয়ে আছেন। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। জ্যানেট পাশে ঘুমাচ্ছেন। ঘরের মধ্যে তখন পায়রার ডাকার মতো মৃদু শব্দ। হঠাৎ জ্যাক অনুভব করলেন
কেউ তার কাঁধে হাত রাখছে আলতো করে। ধীরে ধীরে তিনি ভাবলেন জ্যানেট বুঝি জেগে গেছে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখলেন জ্যানেট গভীর ঘুমে। নাক ডাকার শব্দও আসছে। তাহলে কে? কয়েকদিন পরের ঘটনা। জ্যানেট তখন ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছেন। পেছন থেকে কে যেন ডাকলো, জ্যানেট। তিনি ফিরে তাকান, কেউ নেই। আবার ডাকলো, এবার আরো কাছ থেকে, জ্যানেট। গলা ভারী, কিন্তু মধুরও না, কর্কশও না, অদ্ভুত। জ্যানেট দৌড়ে উপরে চলে গেলেন, বিছানার পাশে বসে পড়লেন। তারপর একদিন সকালে জ্যানেট ইস্ত্রি করছিলেন। হঠাৎ ঘরটা হিম হয়ে গেল। জুলাই মাস, বাইরে রোদ দপদপ করছে, কিন্তু ভেতরে শীত যেন শীততাপ নিয়ন্ত্রণ ঘর ছেড়ে হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো রূপ, মানুষের আকৃতি। মাথা, কাঁধ, হাত পা সব আছে, কিন্তু মুখ নেই। যেখানে মুখ হওয়ার কথা সেখানে শূন্যতা, অন্ধকার, ফাঁকা। জ্যানেট চিৎকার করতে গেলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সেই কালো মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো, তার পাশ দিয়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে, তারপর সেখানে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। জ্যানেট দৌড়ে গেলেন শাশুড়ি মেরির কাছে। কাঁপা কাঁপা গলায় সব বললেন। মেরি শুনলেন, তারপর মাথা নিচু করে বললেন, মা, তোমার বিশ্বাস হবে না, কয়েক মিনিট আগে আমি বসে প্রার্থনা করছিলাম, তখন দেয়াল ভেদ করে একটা কালো মূর্তি বেরিয়ে এলো, আমার পাশ দিয়ে চলে গেল। আমি ভেবেছিলাম শুধু আমি দেখছি, কিন্তু ও তো তোমার কাছেই যাচ্ছিল। এবার জ্যানেট বুঝলেন তিনি একা নন, ওই সত্তা সবার চোখেই পড়ছে। স্মার্লদের একটা জার্মান শেপার্ড কুকুর ছিল, নাম সাইমন। বিশাল, মজবুত, প্রায় ৭৫ পাউন্ড ওজন। কুকুরটা খুবই শান্ত ছিল, বাচ্চাদের সঙ্গে খেলা করত, রাতে পাহারা দিত। এক রাতে জ্যাক টিভি দেখছিলেন। সাইমন ঘরের কোণে শুয়েছিল। হঠাৎ কুকুরটা চিৎকার করে উঠল, যেন কেউ তাকে প্রচণ্ড জোরে আঘাত করছে। জ্যাক ঘুরে দেখলেন সাইমন দেওয়াল থেকে ছিটকে পড়েছে। কে বা কি ওকে ছুঁড়ে মেরেছে দেওয়ালে। ঘরে তো কেউ নেই, জানলা দরজা বন্ধ। এরপর আবারও কয়েকবার একই ঘটনা। সাইমনকে বারবার দেওয়ালে ছোড়া হলো। একবার তো এত জোরে ছোড়া হলো যে কুকুরটা কান্নার মতো শব্দ করে উঠল। জ্যানেটের তখন মনে হলো কেউ যেন বলতে চাইছে, আমি যে কোনো কিছু করতে পারি, আমি শক্তিশালী। সাইমন পরে আগের মতো থাকতে পারেনি, সব সময় ভয়ে থাকতো, ঘরের কোণে গুটিসুটি মেরে পড়ে থাকতো, কখনো চোখ তুলে তাকাতো না। কিন্তু সাইমনের ঘটনা ছিল শুরু মাত্র। এরপর শুরু হলো বাচ্চাদের উপর আক্রমণ। শ্যানন জ্যাকের ছোট মেয়ে, তখন তার বয়স 7 কি 8। এক বিকেলে সে সিঁড়ি দিয়ে নামছিল। মা জ্যানেট দাঁড়িয়ে নিচে। হঠাৎ শ্যানন চিৎকার করে উঠল। জ্যানেট তাকিয়ে দেখলেন শ্যানন বাতাসে ভেসে যাচ্ছে না, বরং পেছন থেকে কেউ তাকে জোরে ধাক্কা দিয়েছে। সে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ল, কপাল ফেটে রক্ত বেরোলো। কান্না, আর্তনাদ, চারিদিকে হইচই। জ্যানেট ছুটে গিয়ে মেয়েকে তুললেন, জিজ্ঞেস করলেন, কি হলো, কে ধাক্কা দিল? শ্যানন কাঁদতে কাঁদতে বলল, কেউ না মা,
কেউ ছিল না, কিন্তু কেউ একজন ধাক্কা দিয়েছে। এই ঘটনার পর থেকে ইসমাইলরা বুঝতে পারলেন এটা শুধু অদ্ভুত কিছু নয়, এটা বিপজ্জনক। ওই সত্তা খেলছে না, ও আক্রমণ করছে। এরপর শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। জ্যাক এক রাতে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ অনুভব করলেন বিছানায় কেউ বসেছে। একটা ভারী চাপ টের পেলেন। তারপর অদৃশ্য হাত তাকে স্পর্শ করল গোপনাঙ্গে। তিনি চিৎকার করে উঠলেন, আলো জ্বাললেন, কেউ নেই। কিন্তু পরের রাতে আবারও বারবার। জ্যাক পরে বলেছিলেন, আমি ভাবতাম এই ধরনের ঘটনা শুধু সিনেমাতেই হয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে আমার সঙ্গে এমন হবে, কিন্তু হচ্ছে। আমার শরীর, আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ আমার সঙ্গে যা খুশি তাই করছে। জ্যানেটও একই অভিযোগ করেছিলেন। সেই সত্তা তাকেও স্পর্শ করত, রাতে, দিনে, যখন খুশি। এত কিছুর পরেও তারা কাউকে কিছু বলতে পারছিলেন না, কারণ বললে তো লোকে বলবে পাগল। ভূত বিশ্বাস করে না এমন লোকেরা বলবে বানানো গল্প। কিন্তু তাদের ঘরে তখন সত্যি আগুন জ্বলছিল, অদৃশ্য আগুন। যত দিন যেতে লাগলো ঘটনা তত বাড়তে লাগলো। শুধু ইসমাইলরা নন, প্রতিবেশীরাও দেখতে লাগলেন। রাতের বেলা ইসমাইলদের বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতো, চিৎকার, পশুর মতো গর্জন, খুরের শব্দ, হলয়ে দিয়ে কেউ দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না। এক প্রতিবেশী বললেন, আমি দেখেছি বাড়ির ভেতর থেকে আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। জানালার পর্দা নড়ছে, অথচ জানালা বন্ধ। আর এক প্রতিবেশী বললেন, এক রাতে আমি উঠানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ শুনলাম ইসমাইলদের বাড়ির দরজা খুলে গেল। ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো, আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়ে পালালাম। জ্যাকের বাবা জন নিজেও এক রাতে অভিজ্ঞতার শিকার হলেন। তিনি বাথরুমে গিয়ে আয়না দেখলেন, একটা লেখা ভেসে আছে, বের হয়ে যাও। জন বুড়ো মানুষ, অনেক কিছু দেখেছেন জীবনে, কিন্তু এতটা না। তিনি কাপা হাতে কুরুশ ধরলেন, লেখা মুহূর্তে উধাও। এরপর আর ইসমাইলরা চুপ করে থাকতে পারলেন না। তারা গেলেন স্থানীয় সংবাদপত্রে। টাইমস লিডার পত্রিকায় প্রথম প্রতিবেদন ছাপা হলো, তারপর জাতীয় গণমাধ্যম। ল্যারি কিং লাইভে ইসমাইলদের সাক্ষাৎকার প্রচার হলো। এন্টারটেইনমেন্ট টুনাইটে তাদের গল্প দেখালো। আমেরিকা জুড়ে মানুষ জানতে লাগলো পেনসিলভেনিয়ার এক বাড়িতে কি ঘটছে। টেলিফোন বেজে চলল অফিসে, চিঠি এলো, কেউ বিশ্বাস করলো, কেউ হাসলো, কিন্তু ঘটনা থামল না। 1986 সাল, ঘটনা শুরু হওয়ার 12 বছর পর। তখনও চলছে সেই অশান্তি। তখনই ইসমাইলদের দরজায় কড়া নাড়লেন এড আর লরেন ওয়ারেন। যারা জানেন না তাদের জন্য বলি, এড ও লরেন ওয়ারেন ছিলেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভূত তদন্তকারী। অ্যামিটিভিল হরর, অ্যানাবেল পুতুল, এসব তাদের তদন্ত করা কেস। তারা সারা পৃথিবী ঘুরে বেড়াতেন, যেখানে অদ্ভুত ঘটনা খবর পেতেন। ওয়ারেনরা বাড়িতে ঢুকলেন। এড ওয়ারেন পরবর্তীতে সাংবাদিকদের বলেছিলেন, আমি বাড়িতে ঢোকার সঙ্গেই অনুভব করলাম তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি কমে গেছে। জুলাই মাসে এমন ঠান্ডা অসম্ভব। তারপরও দেখলাম
আমার সামনে 3 ফুট দূরে একটা কালো ভর তৈরি হচ্ছে, যেন ধোঁয়া জমাট বেঁধে মানুষের রূপ নিচ্ছে। পেছন থেকে এলো টোকা। ওয়ারেনের হাতে ছিল ক্যামেরা। তিনি ছবি তুলতে গেলেন, কিন্তু ক্যামেরা কাজ করলো না। ব্যাটারি ফুরিয়ে গেল। নতুন ব্যাটারি দিলেন, আবার ফুরিয়ে গেল। তৃতীয়বারও একই ঘটনা। লরেন বুঝলেন ওই সত্তা চায় না তার ছবি তোলা হোক। তাদের তদন্তে ওয়ারেনরা 4টি সত্তার সন্ধান পেলেন। প্রথমজন একজন বৃদ্ধা মহিলা, ক্ষতিকর নয়, সম্ভবত এই বাড়িরই আগের বাসিন্দা, মৃত্যুর পরেও ঘুরে বেড়ান। দ্বিতীয়জন এক তরুণী মেয়ে, সহিংস হতে পারে, কিশোরী বয়সে মারা গেছে, এখনো শান্তি পায়নি। তৃতীয়জন একজন পুরুষ, বাড়িতেই মারা গিয়েছিলেন, তার আত্মাও এখনো এখানে। চতুর্থজন ডেমন, শয়তানি শক্তি। এই ডেমন বাকি 3জনকে ব্যবহার করছে স্মার্টদের ধ্বংস করতে। এড ওয়ারেন বলেন, আমরা অনেক ডেমন দেখেছি, কিন্তু এটা আলাদা, এটা শক্তিশালী, এটা অধরা, এটা অত্যন্ত বিপজ্জনক। ওয়ারেনরা চেষ্টা করলেন, পবিত্র জল ছিটালেন, কুরুশ দেখালেন, প্রার্থনা করলেন, কিন্তু ঘটনা বন্ধ হলো না, বরং আরো জোরালো হলো। আসবাবপত্র কাঁপতে লাগলো, দেওয়ালে আবারও লেখা ফুটে উঠল, বের হয়ে যাও। আর এবার লেখাটা ছিল লাল রঙের, রক্তের মতো লাল। ওয়ারেনদের পর গির্জা এগিয়ে এলো। ক্যাথলিক চার্চের স্ক্র্যানটন ডায়োসিস থেকে পুরোহিতরা এলেন বাড়িতে। তারা প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন, পবিত্র জল ছিটালেন প্রতিটি ঘরে। কিন্তু তাতে কি ঘটনা থামল? না, উল্টো আরো ক্ষিপ্ত হলো সেই সত্তা। জ্যানেট স্মার্ট পরে বলেছিলেন, 3জন আলাদা পুরোহিত 3বার এক্সোরসিজম করেছেন, 3বারই ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ ডেমনটি এক্সোরসিজম এড়িয়ে যেত। যখনই পুরোহিত প্রার্থনা শুরু করতেন, তখনই সত্তাটি বাড়ির এক অংশ থেকে অন্য অংশে চলে যেত। কখনো সেটা চলে যেত বেসমেন্টে, কখনো আবার চলে যেত জ্যাকের বাবা মায়ের অংশে, যেন খেলা করছে তাদের সঙ্গে। স্ক্র্যানটন ডায়োসিসের পুরোহিত রেভারেন্ড জোসেফ অ্যাডোনিজিও এক রাত সেখানে কাটালেন। সকালে তিনি বললেন, আমার থাকাকালে অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু স্মার্টরা বললেন সে রাতেও প্রচণ্ড ঝড় উঠেছিল বাড়ির ভেতর। দেওয়ালে আবারও আঁচড়ের শব্দ, আবারও কালো ছায়া। কে বলছে সত্যি, পুরোহিত নাকি স্মার্টরা? এই প্রশ্নের উত্তর আজও অজানা, কিন্তু ঘটনা চলতে থাকলো। এত বড় ঘটনা এত বছর ধরে চলছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, এটা কি সত্যি নাকি বানানো? পল কুর্টজ নামে একজন অধ্যাপক ছিলেন, নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি কমিটি ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন অফ ক্লেইমস অফ দ্য প্যারানর্মাল এর চেয়ারম্যান ছিলেন। অনেক বড় নাম। তিনি স্পষ্ট ভাষায় বললেন, এটা একটা প্রতারণা, এটা নাটকীয়তা, এটা ভূতের গল্প। অ্যামিটিভিলের মতোই বানানো। তিনি বললেন, জ্যাক স্মার্টদের মানসিক পরীক্ষা করানো উচিত। কারণ জানেন, 1983 সালে জ্যাক স্মার্ট মস্তিষ্কের অস্ত্রোপচার করিয়েছিলেন। তার মাথায় পানি জমে গিয়েছিল, শৈশবে মেনিনজাইটিসের জটিলতা। এই ধরনের অস্ত্রোপচার স্বল্পমেয়াদী মতিভ্রম সৃষ্টি করতে পারে, হ্যালুসিনেশন হতে পারে। মনোবৈজ্ঞানিক রবার্ট গর্ডন বললেন,
অনেক সময় মানুষ তাদের ব্যক্তিগত পারিবারিক টানাপোড়েন ব্যাখ্যা করতে ডেমোনোলজির আশ্রয় নেয়। সংসারের সমস্যা, মানসিক চাপ, আর্থিক অনটন এসবকে তারা ভূত বলে চালাতে চায়। সেন্ট বোনাভেন্সার ইউনিভার্সিটির থিওলজির অধ্যাপক আলফোনসাস ট্রাবোল্ড বললেন, অনেক কম ডেমোনিক ব্যাখ্যা থাকতে পারে। তাহলে কি স্মার্টরা মিথ্যে বলেছিলেন, নাকি তারা সত্যি বিশ্বাস করতেন যা দেখেছেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, গণমাধ্যম যখন তাদের নিয়ে পাগলের মতো খবর প্রচার করছিল, তখন তারা কিন্তু বই লিখে ফেললেন। দ্য হন্টেড ওয়ান ফ্যামিলিজ নাইটমেয়ার নামের বইটি 1986 সালে প্রকাশিত হলো। লেখক হিসাবে নাম আছে জ্যাক স্মার্ট, জ্যানেট স্মার্ট, অ্যাড ও লরেন ওয়ারেন আর সাংবাদিক রবার্ট কুরানের। সমালোচকেরা বইটিকে একতরফা বললেন। উইলসকেস বারি টাইমস লিডার সাংবাদিক জোসেফ মারুসকাপকে লিখলেন, রবার্ট কুরান তার পেশার নীতি ভেঙে পাঠকদের এক পেশে বিবরণ দিয়েছেন। একজন অভিজ্ঞ সাংবাদিকের পক্ষে এত কম প্রমাণে তাদের গল্প বিশ্বাস করা কঠিন। তবুও বইটি বেস্ট সেলার হলো। টেলিভিশন মুভি বানানো হলো 1991 সালে, আর 2025 সালে অ্যাল দ্য কনজিউরিং লাস্ট রাইটস। এত প্রমাণ, এত তথ্য, এত আলোচনা, কিন্তু সত্যিটা কোথায় কে জানে? 1986 সালের অক্টোবর, ঘটনা শুরু হওয়ার 12 বছর পর। স্মার্টরা ক্লান্ত, হতাশ, ঘুম নেই, শান্তি নেই, সুখ নেই, শুধু ভয় আর ভয়। তখনই ঘটল অপ্রত্যাশিত কিছু। রেভারেন্ড জোসেফ অ্যাডোনিজিও, যিনি আগেই এসেছিলেন, কিছু পাননি। তিনি এবার এলেন, কিন্তু এবার তিনি এলেন ভিন্ন রূপে। আনুষ্ঠানিক কিছু না, কোনো গির্জার পোশাক না। তিনি এলেন শুধু একজন বিশ্বাসী মানুষ হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে। তিনি বাড়িতে এলেন, বসে পড়লেন, তারপর প্রার্থনা শুরু করলেন। সহজ প্রার্থনা, আন্তরিক প্রার্থনা, গভীর প্রার্থনা। সারা রাত তিনি প্রার্থনা করলেন। পরের দিন সকালে জ্যানেট জেগে দেখলেন ঘরটা অন্যরকম। সেই পচা গন্ধটা নেই, সেই ঠান্ডা হাওয়া নেই, শান্তি বিরাজ করছে। কয়েকদিন পর জ্যানেট সাংবাদিকদের বললেন, ঘটনা বন্ধ হয়ে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে। রেভারেন্ড অ্যাডোনিজিও বললেন, তীব্র প্রার্থনায় পচা গন্ধ ও সহিংস ডেমনদের তাড়িয়েছে। সৃষ্টিকর্তা আমাদের কথা শুনেছেন। কিন্তু সত্যি কি বন্ধ হয়েছিল? 1987 সালে স্মার্টরা ঘোষণা করলেন তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। চেস স্ট্রিটের সেই ডুপ্লেক্স বিক্রি করে দেবেন। বাড়িটি কিনলেন রিচার্ড ব্রিডল নামে এক ব্যক্তি। তিনি ভাড়া দিতে চাইলেন, কিন্তু কেউ থাকতে চায় না, কারণ বাড়ির কুখ্যাতি ছড়িয়ে গেছে। পরে ডেবরা ওয়েলস নামে এক নারী ভাড়া নিলেন। তিনি সাংবাদিকদের বললেন, আমি থাকাকালে কোনো অঘটন ঘটেনি, কিছুই দেখেনি, বাড়িটা একদম সাধারণ। স্মার্টরা চলে গেলেন উইলসকেস বাড়ি শহরে। নতুন বাড়ি, নতুন জীবন। কিন্তু 1987 সালে জ্যানেট আবারও সাংবাদিকদের বললেন, আমরা তখনও মাঝে মাঝে টোকা শুনি, ছায়া দেখি, তবে আগের মতো ভয় পায় না। হয়তো ও কখনো পুরোপুরি যাবে না, হয়তো এটাই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। 1988 সালে স্মার্টরা অন্য কোথাও আবার চলে গেলেন। জ্যাক 2017 সালে মারা যান ডায়াবেটিক্সের জটিলতায়। তার মেয়ে কোরিন পরে এক সাক্ষাৎকারে বললেন, বাবা যেসব পেরিয়ে এসেছিলেন, কিন্তু তিনি খুশি ছিলেন যে আমি অন্যদের সাহায্য করতে পারছি, যাদের কেউ নেই।
যারা একা, যাদের ভয় পায়, তাদের পাশে দাঁড়াতে পারছি। জ্যানেট মারা যান চলতি বছরে। 15 বছরের সেই দুঃস্বপ্নের শেষ দেখে গিয়েছিলেন তিনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, সত্যি কি ঘটেছিল সেস স্টেটের বাড়িতে? ওয়ারেনরা বলেছিলেন ডেমন ছিল, শক্তিশালী ভয়ঙ্কর ডেমন। স্মার্টরা বলেছিলেন তারা যা দেখেছেন তা বাস্তব। চার্চ বলেছিল কিছু দেখেনি। সন্দেহবাদীরা বলেছিলেন এটা মিথ্যা আর নাটক। আমি জানি না কে সঠিক, কেউ জানে না, কিন্তু আমি যা জানি, একটি পরিবার 15 বছর ধরে বিশ্বাস করেছিলেন তাদের বাড়িতে শয়তান আছে। তারা ভয় পেয়েছিল, তারা কষ্ট পেয়েছিল, তাদের মেয়েরা আহত হয়েছিল, তাদের কুকুর দেয়ালে ছোড়া হয়েছিল। জ্যাক দাবি করেছিলেন তাকে যৌন নিপীড়ন করা হয়েছিল। এই কষ্ট কি বানানো? এই ভয় কি নাটক? হয়তো উত্তর জানার জন্য আমাদের অলৌকিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নেই। হয়তো শুধু এটুকুই জানা যথেষ্ট, কখনো কখনো বাস্তবতা আর কল্পনার মধ্যে এতটাই ক্ষীণ হয়ে যায় যে আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কোথায় দাঁড়িয়ে। জ্যাক একবার বলেছিলেন, আমি ভাবতাম এই ধরনের ঘটনা শুধু সিনেমাতেই হয়। আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু যখন সিনেমা আর বাস্তবের মধ্যে পার্থক্য থাকে না, তখন কি বিশ্বাস করবেন? সেস স্ট্রিটের বাড়িটি আজও রয়েছে পেনসিলভেনিয়ার ওয়েস্ট পিটস্টনে। 328 থেকে 330 সেস স্ট্রিট। বাড়িটা এখনো দাঁড়িয়ে, দেওয়ালে দেওয়ালে চিড় ধরেছে, জানালার কাচ ভাঙা, বারান্দায় আগাছা। আমি নিজে কখনো সেখানে যাইনি, কিন্তু যারা গেছে তারা বলে বাড়িটির চারপাশে গেলে অদ্ভুত শীত লাগে, গ্রীষ্মের দুপুরেও। কেউ কেউ বলে মাঝে মাঝে জানালায় আলো জ্বলে রাতের বেলা, অথচ সেখানে কেউ থাকে না। জ্যাক স্মলের মেয়ে কোরিন একবার বলেছিলেন, ওই বাড়িতে যা ঘটেছে তা আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু আমি চাই না অন্য কেউ সেরকম ভোগুক। তাই আমি বলি, বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, আর যদি কখনো মনে হয় আপনি একা, তাহলে জেনে রাখুন আপনি নন। আরো অনেকে আছে, আরো অনেক পরিবার আছে যারা ঠিক আপনার মতোই ভুগছে। আমার গল্প শেষ, কিন্তু ঘটনা কি সত্যিই শেষ জানি না। আজ রাতেও হয়তো পেনসিলভেনিয়ার সেস স্ট্রিটের সেই বাড়িতে কেউ টোকা দিচ্ছে, হয়তো দেওয়ালে আঁচড় কাটছে, হয়তো কালো ছায়া হাঁটছে হলওয়ে দিয়ে। আর যদি কখনো মনে হয় আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে জ্যাক স্মার্লের কথা মনে করবেন, যে মানুষটি ভাবতেন এসব শুধু সিনেমায় হয়। কারণ সিনেমা শেষ হয়, কিছু গল্প কখনোই শেষ হয় না।